আদিত্য না? আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি আমাকে চিনতে পারোনি তো? আপনি? ঠিক চিনতে পারছি না। আমি তোমার নির্মল আঙ্কেল। তোমার বাবা অভিজিৎ আমার বন্ধু। এই থাক থাক, আরে তুমি তো জানো না, তোমার বাবা আর আমি কলেজ জীবনে কত আপন ছিলাম। সব জায়গায় সব সময় একসাথে থাকতাম। সবাই আমাদেরকে দেখে বলতো মানিক জোর। আঙ্কেল, আপনাদের গ্রামটা সত্যিই অনেক সুন্দর। আপনার বাড়িটাও অনেক সুন্দর। আরে তুমি তো এখনো ঘুরেই দেখোনি। অনেক জার্নি করে আসলে একটু বিশ্রাম করো, কাল সকালে না হয় ঘুরবে। আচ্ছা আঙ্কেল, আমি কিন্তু এখানে কিছুদিন থাকবো। এখানকার বৌদ্ধ ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি একটা থিসিস করতে চাচ্ছিলাম। আরে আদিত্য, তোমার যতদিন ইচ্ছে ততদিন থাকবে, সমস্যা কি? শোনো, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় বলতে একেবারে দ্বিধাবোধ করো না। এখানে নিজেদের বাড়ির মনে করে থাকবে। অবশ্যই আঙ্কেল, ঠিক আছে। আচ্ছা, বিশুদা, ও বিশুদা, হনা চল হত করে আর হদ না ভাই, সৈলত যে অন লাগি হইতার না। কি হওয়া লাগে? আর চলে তো অন লাগিলে চল তো বাদ যেতে কই, তো চল তো বাদ ন মই চলে আছে। আরে এই অন সেই অন্য, এই অন মানি সৈলত দাম আগর দেখকে নাই, এখন বহুত বাড়ে গিয়ে সৈলত দাম। আরে বিশুদা, চাউলের দাম বাড়লে আর কত বেড়েছে? ভাত তো খেতে হবে নাকি? হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি একটা 50 কেজি চাউলের বস্তা পাঠিয়ে দাও। আরে লাবলুদা, আগর বোট টিয়া ব্যাক করে গিয়ে তোমার কাছে, এখনো তুই এই টিয়া ন তো, এখন আবার আইসি তো তুই চলি কিনি ফেললে। আরে হারো হারো, তত না ব্যাগ কেলে তুইছি দা, হনা ব্যাগ কেলে তুইছি ওদের ওদের বেশি কথা খা। কোনো লাবলুদা, তোমার বর মিককে চাই না, আই এখনো পর্যন্ত তোমার এখনো কিছু ন হই, শুরুই কিন্তু তোমার তো বুঝন দরকার এই দোয়ানান গড়িয়ে রে আই পরিবার চালাই। বিশুদা, হুম, তুমি বড্ড বেশি কথা বলো। কথা না বাড়িয়ে ধরো, এই লিস্টে যা যা আছে সবগুলো পাঠাই দিবে তাড়াতাড়ি। ধরো, আরে দেখো, আমার কি টাকার অভাব আছে? দেখো দেখো তুমি। আচ্ছা লাবলুদা, তুমি এত টাকা কোথায় পাও? এত টাকা খরচ করো কিভাবে? তাছাড়া তোমার তো কোনো আয়ের উৎস দেখি না। শোনো বোকারা, আরে আমি হলাম পাল আমলের পাল বংশের বংশধর। আমাদের একটা প্রাচীন অতীত আছে, আর এখন তো আমাদের সবাই খানদানি পরিবার নামে চেনে। আমার টাকার অভাব হবে তোরা ভাবলি কি করে বল? তারপরেও দাদা, এভাবে বাপের টাকা নষ্ট করা ঠিক না। বাপের টাকা মানে কি? আরে বাপের টাকা হচ্ছে বাপের জায়গায়। এই যে আমি তোদের পেছনে এত টাকা খরচ করি, কোত্থেকে বল? তারপরে আরো কি কি করি তা তো তোদেরকে বলা যাবে না। দাঁড়া। হ্যালো, হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ, সব কাজ ঠিকঠাক মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বস, ওকে বস, ওকে। হ, কি হতে চাইলে হ। বুঝেছি, বাড়ি থেকে তোমাকে বাজার করতে দে, সে টাকার অধিকাংশই তুমি রেখে দাও, দোকানে বাকি রাখো, এই আর কি। বয়সের কথা একবার চিন্তা করেছো? তুমি তো এখনো বিয়েটাই করতে পারলেন। আরেকটা বোকার মতো কথা বলে রে। আর আমি যদি বিয়ে করে ফেলি তখন তোদের পেছনে টাকা খরচ করবে কে? তাছাড়া আমি হলাম পাল আমলের পাল বংশের বংশধর। আমি বিয়ে করবো একটা খানদানি পরিবারের মেয়েকে। আরে লাবলুদা, তুমি তো দিবা স্বপ্ন দেখছো, তোমাকে দিয়ে এই কাজ হবে না। বুঝেছি বুঝেছি, ওই অবন্তী তো। ইস, বেটা তুই একটু জিনিস বেটা, দিবা শুনলে বললি কেন? এই তোরা আমাকে কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস? আমার কি নাই বল? আগে বিয়ে করো, তারপর বলিও। অনেকদিন মজা করে বিয়ে শাদী খায় না, এবার বিয়ে করলে তুমি কবজি ডুবিয়ে খেতে পারবো। কোনো লাবলুদা, তোমার বিয়ের সময় এবার কিন্তু আমি এখনো বাইকে ডেকে দিতে পারতাম না। আরে চুপ, ইয়ান তোমার আয় আগে আগে হয়ে দিত। একেবারে বেকুব, সারা বেকুব তুই। এই আই কি তোর তাই ফইরা মার্কা তোর তো বিয়ের বাজার করছুম না? হ্যাঁ, কি আর ডহর তো মান রে। পাল আমলের পাল বংশের বংশধরের বিয়ে বলে কথা। এইবার বুঝলে তো বিশুদা পাল বংশ কি জিনিস? আচ্ছা আচ্ছা দেখুম, আর তুইও বিয়ে করিবে আর আমার জান হাইম। নিজের জীবনকে নিরাপদে রাখা এবং জীবনের শ্রীবৃদ্ধির জন্য আমরা যে সকল নিয়মনীতি মেনে চলি তাকেই বৌদ্ধ পরিভাষায় শীল বলা হয়। আর এই শীল হলো জীবন সত্য। শীল পালন করলে কায়িক, মানসিক, বাচনিক অকুশল কর্ম হতে সংযত হওয়া যায়। পরিমার্জিত স্বভাবে গড়ে তুলতে
এই পঞ্চশীল পালন করা আমাদের সবারই উচিত। একদমই তাই। আর এই পঞ্চশীল হলো প্রথমত প্রাণী হত্যা থেকে বিরত থাকতে হবে, চুরি করা থেকে বিরত থাকতে হবে, ব্যভিচার থেকে বিরত থাকতে হবে, মিথ্যে বলা, এই মিথ্যে বলা থেকে বিরত থাকতে হবে এবং মদ, গাঁজা ইত্যাদি ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। কি মনে থাকবে সবার? হ্যাঁ। এই রিক্তা, সুমি, প্রবরণা পূর্ণিমা উপলক্ষে তোদের প্রস্তুতি কতটুকু হলো? এই তো দিদি মোটামুটি। এই সুমি, তোর নাচটা একটু দেখা না। ঠিক আছে, তুমি গানটা ছাড়ো। অন্ধকারের শৃঙ্খল ভেঙে এসো মৈত্রীর পতাকা তলে, মহামুক্তির শুভ বারতায় প্রণাম বুদ্ধের চরণ তলে। অন্ধকারের শৃঙ্খল ভেঙে এসো মৈত্রীর পতাকা তলে, মহামুক্তির শুভ বারতায় প্রণাম বুদ্ধের চরণ তলে, প্রণাম বুদ্ধের চরণ তলে। অবিদ্যা মিথ্যা দৃষ্টিতে শোষণ বঞ্চনা, কর্মফলে রেহাই যেন কভু হবে না। অবিদ্যা মিথ্যা দৃষ্টিতে শোষণ বঞ্চনা, কর্মফলে রেহাই যেন কভু হবে না। অহিংসাতে দীক্ষা নিলে যাবে না কোথা কভু বিফলে। অন্ধকারের শৃঙ্খল ভেঙে এসো মৈত্রীর পতাকা তলে, মহামুক্তির শুভ বারতায় প্রণাম বুদ্ধের চরণ তলে, প্রণাম বুদ্ধের চরণ তলে। দিদি, এবার তো অনেকদিন পর আসলে, নিশ্চয়ই কয়েকদিন থাকবে। হ্যাঁ, আশা করছি প্রবরণা পূর্ণিমা পর্যন্ত তো আছি। কেন দিদি, এত তাড়া কিসের? ঢাকায় কি কাউকে কথা দিয়ে এসেছো নাকি? কি বললি তুই? থাপ্পড় তো খাও না অনেকদিন, দেবো একটা? নাচটা তো অনেক সুন্দর হলো। ও, আমি আদিত্য, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছি। এই বাবা মা ঢাকাতেই থাকেন, একটা থিসিসের কাজে দেশে এসেছিলাম, আর এই জন্যই গ্রামে আসা। আচ্ছা দিদি, উনিও কিন্তু ঢাকা থেকে এসেছে, তুমি চিনো নাকি? ঢাকার সবাই সবাইকে চিনবে এমন কোনো কথা আছে নাকি? তোদেরও না কোনো কাণ্ড জ্ঞান নেই। আচ্ছা, আপনারা কি আমাকে থিসিসের কাজে একটু হেল্প করতে পারবেন? শুনুন, এসেছেন ভালো কথা, দেখুন ঘুরে ঘুরে। আমরা অনেক ব্যস্ত, আমাদের অনেক কাজ, আপনাকে সময় দিতে পারছি না, সরি। সে তো দেখতেই পাচ্ছি। ওকে, নো প্রবলেম। অবন্তী দি, তুমিও না, কিছুক্ষণ আগে না তুমি ধর্মজ্ঞান দিলে, আর এখন কেমন আচরণ? শোনো দিদি, উনি আমাদের গ্রামের একজন অতিথি। আমাদের উচিত, এই উচিত অনুচিত তোর চেয়ে আমি কম বুঝি? আর অতিথি হলে তাকে সময় দিতে হবে, হেল্প করতে হবে, তেমন তো কোনো কথা নেই। চল তো এখান থেকে। দুলাইল্লা, ও দুলাইল্লা। আচ্ছা, তোমার আয় হবার করে হয় হতো আয় তোমার সামনে দিয়ে আড়ি গেলে গই, তুমি আর ফিজন ডাক দিবে, তুই আর ডাকিলে দিও আর হ আয় হড়ে যাই ন, আয় হড়ে যাই, আয় সার্কাস আইতেন যাই দি, বুঝছো না? গম লাগে না, খুশি হইও না? জিজ্ঞেলে তুই শশান ওঠো। মনে তো বাজারে যাওয়ার ফানলার। আচ্ছা, মানুষ বাজারত তুলে লই না হড়ে যায়, সার্কাস আইতে যায় না বাজার করতে যায়, হড়ে যায়, তুই আর কেন হ? তোরা কিছু হইলি তুই কেলে করতে না, কেউ কেউ করে কিনলে উঠো ছোট। কি আয় কেড়ে করতে দে,
আই কেটে করতে হলে তুই ফলা করতো আচ্ছা যা যা আই ফল তুই তো বর বালা আচ্ছা তুই হঠাৎ তোর বাড়ি কি দে কেন হস না বেড়া আরে না ওই নীলমল মাস্টারের ঘর ডাহা তোকে ঘর পাইছি তো এই বেলায় মাছ মাংস ইন কিনতাম যাইতে বাজারত আর কিছু হইবে না হইলে গাই ফেলো চল চল তোরকে বাজার তাইও যাইম আই তো তোয়াল নোয়াডি তোর মতো ফল হলাই আর হল লাভ আছে না ওন দোলাল আয় থাকি দি ফাল বংশর বাড়িত আর তুই তুই তো থাকছ বেটা মাস্টারের বাড়িত বেটা ওই ওই কি আর ফাল বংশ রে আচ্ছা শোনো তোর বাক্য হতা হওয়ার টাইম আর তো নাই তুই তা হ আয় যাই আচ্ছা এ দোলাল দোলাল আদিত্য এসো এসো বসো খেতে বসো এ দুলাল দুলাল এ আমাদের খাবার দিয়ে যা। তা আদিত্য কোথায় কোথায় ঘুরলে আজ? এই কিছু দূর গেলাম, চারপাশটা ঘুরে দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। আমি ছিলাম স্কুল মাস্টার, এখন অবসর জীবন। তোমার আন্টিও আমাকে ছেড়ে চলে গেল, একাকী জীবন আমার। এখন এই পৈতৃক সম্পত্তি দেখাশোনা করেই কোনোরকম চলছে আর কি। বাবা উনি ও হচ্ছে আদিত্য, আমার বন্ধু অভিজিতের ছেলে। আঙ্কেল ওনাকে আমি ও অবন্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে, ছুটি পেলেই গ্রামে চলে আসে। বসেন না একসাথে খাই। আরে ওকে তুমি করে বলবে, ও বয়সে তোমার অনেক ছোট। শোনো বন্ধু, আদিত্য এখানে কয়েকদিন থাকবে, ও গবেষণার কাজে এখানে এসছে, ওকে একটু সময় দেবে। হ্যাঁ আচ্ছা বাবা। কি ফেরত পাবো তো? তাহলে আঙ্কেল আমরা বিকালে একসাথে বের হই। হ্যাঁ বের হবে। ঘুমায়াছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই কোনো বাপে নিতাইগঞ্জে যাই। এই যে ভাই, আপনাকে তো ঠিক ছিলাম না। না চেনারই কথা অবশ্য। এই গতকালকে এসেছি এই গ্রামে, নির্মল মাস্টারের বাড়িতে উঠেছি। এখানকার বৌদ্ধ ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা গবেষণার কাজে এসেছিলাম। ও তাই তো বলি, এই ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা করার মতো কি আর কি কোনো জায়গা পেলেন না? সরি দাদা, আমাকে কি কিছু বলতে চাইছেন? না মানে বলছিলাম, এই দেশে আর কি কোনো ওই জায়গা ছিল না যে এই গবেষণা করার? এই অঞ্চলের বৌদ্ধ ইতিহাস অনেক সমৃদ্ধ, তাই এই অঞ্চলে এসেছিলাম। দাঁড়ান দাঁড়ান, আপনি আবার কি কোথায় যাবেন? আমি এসেছি ঘুরতে। হ্যাঁ বস, আমি আপনাকে ওই একটু পরে ফোন দিই। না না ওই একটু সমস্যা হয়েছে। না না আপনার কোনো সমস্যা নেই, আর শুধু শুধু বা আপনি টেনশন করছেন। শোনেন, আমি থাকতে আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ সময় মতো হয়ে যাবে। ওকে বস, ওকে ঠিক আছে। ও তাহলে আপনি ঘুরতে আসলেন বললেন। তা তো দেখতে পাচ্ছি, একজন আসলে গবেষণা করতে, আর আপনি কি শুধুই ঘুরতে আসলেন এখানে? শুধু ঘুরতে নয়, জানতেও। আরে ভাই, আমার এত কিছু জানার দরকার নেই। আমি কি জানেন, আমি হলাম পাল আমলের পাল বংশের বংশধর। সে আপনি যেই হন না কেন, আমার জানার বিষয় কিন্তু অন্য কিছু। তো যাই তাহলে। একটু দাঁড়ান দাদা, আপনার পরিচয়টা? আমার পরিচয় সে সময় বা অবস্থান এখনো আমার হয়নি, তবে আমি এসেছি দেখতে জানতে, শুধু ঘুরতে নয়। আপনি লোকটা অদ্ভুত তো। প্রতিটি মানুষের মধ্যেই অদ্ভুত কিছু বিষয় থাকে, হয়তো আপনার মধ্যেই আছে। যাই তাহলে। দূর, কিসব কথাবার্তা বলেন, আমি কিছুই বুঝি না। আমিও যাই। এই কেমন আছো
তোমরা সবাই? ভালো আছি ভালো আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দিদি ভালো আছি। আচ্ছা, আজকে কিন্তু নতুন একজন গেস্ট এসেছে আমাদের মাঝে। চলো আমরা গল্প করি তাহলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাল তো প্রবারণা পূর্ণিমা, কাল আমরা কি কি করব বলো তো? কাল আমরা বিহারে যাব। আমরা বিহারে গিয়ে পঞ্চশীল বন্দনা নেব। সন্ধ্যায় ফানুস উড়াবো, অনেক মজা হবে। বলো তো প্রবারণা মানে কি? আচ্ছা আমি বলছি। প্রবারণা মানে হলো প্রকৃষ্ট রূপে বারণ এবং বরণ, অর্থাৎ যা কিছু অকুশল, অমঙ্গল, খারাপ তাদের আমরা বারণ করে দেব, আর যা কিছু কুশল, ভালো, মঙ্গল, সুআচার তাদের আমরা বরণ করে নেব। আচ্ছা দিদি, প্রবারণা পূর্ণিমা কেন পালন করা হয়? শীল, সমাধি, প্রজ্ঞা অনুশীলনে ব্রতী হওয়ার প্রকৃষ্ট সময় এই বর্ষাব্রত। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই 3 মাস ভিক্ষুরা বর্ষাব্রত পালন করেন। এই সময় তারা আত্মসংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের চর্চা করেন। আর উপাসক উপাসিকারা অষ্টমী, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে পালন করেন অষ্টশীল। এই 3 মাস বর্ষাব্রত পালন শেষে আসে আমাদের প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই দিনে আমরা শীল গ্রহণ করি, ভিক্ষুদের পিণ্ডদান করি, বুদ্ধ পূজা করি, প্রদীপ পূজা করি এবং সব শেষে উৎসব আনন্দে সন্ধেবেলা আকাশে রঙিন ফানুস ওড়াই। আচ্ছা, আমরা কেন ফানুস উড়াই? এক আষাঢ়ী পূর্ণিমা রাতে কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন এবং রানী মহামায়ার একমাত্র পুত্র সিদ্ধার্থ গৌতম দুঃখমুক্তির সন্ধানে গৃহত্যাগ করেন। গৃহত্যাগের পর শাক্য ও কলীয় রাজ্য অতিক্রম করে একসময় তিনি মল্ল রাজ্যে গিয়ে পৌঁছান। সেই মল্ল রাজ্যের সীমান্তবর্তী অনমা নদীর তীরে তিনি রাজ আভরণ পরিত্যাগ করেন। এরপর সন্ন্যাস বেশ ধারণ করে তিনি তলোয়ার দিয়ে নিজের চুল কেটে শূন্যে উড়িয়ে সত্যক্রিয়া করলেন। আচ্ছা, সত্যক্রিয়া কি বুঝলাম না। সত্যক্রিয়া মানে হলো অধিষ্ঠান করা। সিদ্ধার্থ বললেন, আমি যে উদ্দেশ্য সাধনে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে চলেছি তা যদি পূর্ণ হয়, তবে আমি যখন আমার এই চুলগুচ্ছ আকাশে উড়িয়ে দেব তখন তা মাটিতে না পড়ে শূন্যে উড়ে যাবে। আশ্চর্যের ব্যাপার কি জানো, সেই চুলগুলো মাটিতে না পড়ে আকাশে উড়ে যেতে লাগলো। কথিত আছে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তিনি সেই চুলগুলো নিয়ে স্বর্গে একটি জাদি বা চৈত্য নির্মাণ করেন, যার নাম হলো চুলামণি জাদি। আর প্রবারণার দিন আমরা সেই চুলামণি জাদির চুল ধাতুকে পূজা করার উদ্দেশ্যে আকাশে ফানুস উড়িয়ে থাকি। আর এই প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই যেসব বিহারে ভিক্ষুরা বর্ষাব্রত পালন করেছিলেন সেসব বিহারে শুরু হয় মাসব্যাপী দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান উৎসব। আচ্ছা দিদি, কঠিন চিবর দানটা কি সঠিক করে কি বলতে পারবেন? চিবর তো তোমরা চেনোই, বৌদ্ধ ভিক্ষুরা যেটি পরিধান করে। এই চিবর 24 ঘন্টার মধ্যে সুতো কেটে, কাপড় বুনে, রং করে তা শুকিয়ে বৌদ্ধ ভিক্ষুদের উৎসর্গ করে দান করা হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া, আর চিবর ধারণ করাও কিন্তু অনেক সাধনার কাজ। আর এজন্যই এই চিবরকে বলা হয় কঠিন চিবর। আর যে উৎসবে এই চিবর দান করা হয় তাকেই বলা হয় কঠিন চিবর দান উৎসব। দিদি, দাদা, আমরা কঠিন চিবর দান ও প্রবারণা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আজ তাহলে তোমরা এসো, কাল ঠিক সময়ে বিহারে চলে এসো, কেমন? আচ্ছা, বৌদ্ধ দর্শন সম্পর্কে তো আপনি অনেক কিছু জানেন দেখি। না, তেমন আর কই, জানার চেষ্টা করি এটুক বলতে পারি। আসলে কি জানেন, এই অন্তরের পরিবর্তনের কথা বলা খুব সহজ, কিন্তু আমরা কজনই বা তথাগত বুদ্ধের ধর্মকে সঠিকভাবে বুঝি কিংবা তার দর্শনকে সঠিকভাবে অনুসরণ বা চর্চা করতে পারি বলুন তো? অন্তরের পরিবর্তন, ধর্ম, দর্শন অনুসরণ, গভীর বোধের চিন্তা। কিন্তু আপনার এই কথা বোঝা আমার পক্ষে দুঃসাধ্য। আচ্ছা, আপাতত না বুঝলেও হবে, দিন আমার কয়েকটা ছবি তুলে দিন। আপনি কি যেন নামটা আপনার?
সেদিন তো জানাই হলো না। নাম নাম অনিরুদ্ধ। তো কেমন আছেন আপনি? বেশ তো আনন্দেই আছেন মনে হয়। তা বলতে পারেন। ও অবন্তী, ওনার সাথে পরিচয় করিয়ে দিই। সেদিনই দেখা হয়েছিল, খুব চমৎকার একজন মানুষ। নমস্কার দাদা, আসুন একদিন বাড়িতে চা খেয়ে যাবেন। তা হয়তো একদিন যাওয়া যাবে, তবে আপাতত আজকে না। আজকে একটু ঘুরি। তো আপনাদের সময় নষ্ট হচ্ছে, আমি যাই তাহলে। আজব একজন মানুষ অনিরুদ্ধ। আচ্ছা, ঢাকায় গেলে যোগাযোগ রাখবে তো? কেন নয়, তবে তুমি চাইলে। পাল আমলের পাল বংশের বংশধর ও লাবলুদা, তুমি তো এবার গেছো। তুমি তো এবার শেষ। এই জন্মে তোমার আর বিয়ে করা হবে না। আরে আরে তো অঙ্ক মেরে কথা বলছিস কেন? কি হয়েছে সেটা পরিষ্কার ভাবে বল। তোমার অবন্তী তো আরেকজনের সাথে ঘুরছে, ওই যে ঢাকাইয়ার সাথে ঢাকাইয়া। তুই যে কি বলিস, ঢাকায় সাথে কি নোয়াখালী করবে? তোরা কি বলতে চাস একটু পরিষ্কার করে বল। কেন শুধু শুধু আমার মাথা গরম করছিস? তোমার অবন্তীকে দেখলাম ওই যে ঢাকা থেকে আসা ছেলেটার সাথে সারা গ্রাম ঘুরছে, আর ছেলেটা নাকি গবেষণা না টবেষণা কি জানি করার জন্য আসছে। ও এ কথা। তো ঠিক আছে, আজকে বাবাকে দিয়ে নির্মল মাস্টারের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, কি বলিস? যা করার তাড়াতাড়ি করো, না হলে বয়সে ফুরুত পাকিয়ে ফুরুত। মজা মারো না, মজা মারো। মজা কিন্তু আমিও বের করব, কারণ আমি হলাম। লাবলুদা, হ্যাঁ? যা করবে একটু মাথা ঠান্ডা করে বলি। তুমি তো আবার হইলা পাল আমলের পাল বংশের বংশধর। ভাই এবার কিন্তু ফাইনাল। লাবলুদা, এবার বিয়ে খাবো। আমাদের কিন্তু শার্ট প্যান্ট কিনে দিতে হবে লাবলুদা। আরে বেটা, আমি হলাম পাল আমলের পাল বংশের বংশধর। এবার আমার খেলা কিন্তু ফাইনাল। নির্মল, নির্মল, বাড়িতে আছো নাকি? আরে দীপক জি, আরে এসো এসো। কেমন আছো তুমি? অবসর জীবন, এই ভালোই আছি। এসো বসো। আজ অনেকক্ষণ গল্প করবো দুজনে। দুলাল, দুলাল, এই আমাদেরকে চা দিয়ে যা তো। আসি আসি বলে তোমার কাছে আর আশায় হয় না, তবে আজ আসলাম একটা প্রস্তাব নিয়ে। তা কি এমন প্রস্তাব দীপক, শুনি তো। আমার ছেলে অনেক দিন ধরে বাড়িতে, তবে ভাবছি তাকে আবার একটা বিয়ে করাবো। ও, আরে সে তো ভালো কথা, খুশির কথা। তা মেয়ে ঠিক হয়েছে? সেজন্যই তো তোমার কাছে আসা। কিভাবে যে বলি, তোমার মেয়ে অবন্তীকে লাবলু খুব পছন্দ করেছে, আর আমার তো পছন্দই। শোনো দীপক, তুমি আমার বাল্যকালের বন্ধু, একসাথে পড়ালেখা করেছি। কিছু মনে করো না। তোমার ছেলে লাবলুর বয়স আমার মেয়ে অবন্তীর চেয়ে অনেক বেশি। তাছাড়া অবন্তী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে, আর তোমার ছেলে। তোমাকে আমি ভালো করেই জানি, তা আর বলতে হবে না। তবুও সেটা সম্ভব না দীপক। আমি চাই তোমার আর আমার বন্ধুত্ব চিরদিন অটুট থাকুক। বাবা, তোমাদের বন্ধুত্ব অটুট না থাকার মতো কোনো বিষয় আছে নাকি? বন্ধুত্ব কেন অটুট থাকবে না? কাকা কেমন আছেন? নমস্কার, অনেক দিন পর আপনাকে দেখলাম। লাবলুদা বিয়ে করেছেন? না, এখনো করেনি। সে এখনো। দীপক, ও আদিত্য, আমার বন্ধুর ছেলে। নমস্কার আঙ্কেল, ভালো আছেন? ভালো। বাবা, তোমরা কি চা নাস্তা করেছো? খালি তো চা খেয়েছি, সবে তো আসলো তোমার দীপক কাকা। আচ্ছা, তোমরা তাহলে বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আদিত্যদা, আপনিও বসুন। কাল তো প্রবারণা পূর্ণিমা। জানো আদিত্য, এই সময়টা না আমার ভীষণ প্রিয়। আসলে ইটপাথরের নাগরিক জীবনে এমন দৃশ্যের সাথে আমরা প্রায় অপরিচিত। বাড়িতে কারা যেন এসছে মনে হচ্ছে, চলো তো দেখি।
দুঃখিত স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। আসলে আমাদের স্যার ঢাকা থেকে এসেছেন একজন মাদক ব্যবসায়ীকে ধরতে। কিন্তু আদিত্যের নামের সাথে লাবলুর আসল নামের মিল থাকায় এতদিন আমি আদিত্যকে ঢাকা থেকে ফলো করে এসেছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারি আসল অপরাধী হচ্ছে এই লাবলু। এতদিন স্যার আমাদের বুঝতে দেননি এভাবে তথ্য বলে তদন্ত কাজে কতটুকু বেগ পেতে হয়েছে আমাদের। দীর্ঘদিন একটি মাদক চোরাচালান চক্রের সাথে কাজ করে যাচ্ছেন এ লাবলু। নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রেখে দিব্যিসের মাদক ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে। আমার লজ্জা লাগছে বল, আমি একমাত্র ছেলেকে মানুষ করতে পারলাম না। তুমি তো কোনো দোষ করনি। আসলে আমি সব সময় বলি, সন্তানদেরকে সব সময় দেখে শুনে রাখতে হয়। অবাক বিষয় হচ্ছে কিছুদিন আগেও অনিরুদ্ধবাবুকে দেখে আমরা বুঝতেই পারিনি যে উনি। বুঝতে পারলে মিশনটা হয়তো সাকসেসফুল হতো না বিক্রম। চলুন স্যার, যাওয়া যাক। বাবা, মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্যের ব্যবসা দুটোই কিন্তু আমাদের বৌদ্ধ ধর্ম দর্শনে নিষিদ্ধ। এতে করে যুব সমাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি কিন্তু উন্নত জাতি গঠনে চরম বাধার সৃষ্টি হয়। এছাড়া কর্মফলের বিষয়টিও তো আমাদের মাথায় রাখা দরকার। শুধু আমাদের ধর্মে কেন, যে কোনো ধর্মেই কিন্তু রয়েছে ভালো মন্দ কাজের ফল সকলকেই ভোগ করতে হবে। হ্যাঁ, সৎ পথে থাকা এবং সদুপায়ে জীবিকা নির্বাহ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। পাল আমলের পাল বংশধর মনে করে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ বুঝতে পারছি আমি ভুল পথে হেঁটেছি। কাকা, আমাকে ক্ষমা করে দেবেন। লাবলু, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটি দেখেই আমার ভালো লাগছে। আশা করি প্রবারণার অমৃত আলোকে আলোকিত হয়ে তুমি আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের চর্চা করে নিজেকে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। বলেছিলাম না মিস অমনকে, হয়তো একদিন দেখা হয়ে যাবে আপনাদের বাড়িতে। আসি নির্মল বাবু, ভালো থাকবেন।